সাধারে বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা। দেখুন তো ওদের বক্তব্যের সাথে এই মহিলার ডায়লগটা মেলাতে পারেন কিনা। মিলল, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। কি বাঙালি, সব ঠিকঠাক আছে তো নাকি? সব ঠিকঠাক থাকলে আসুন আজকের ভিডিওতে কথা বলি দিদি আর ভাইপোকে নিয়ে। দিদি আর ভাইপো মানে কিন্তু এখানে মমতা দিদি আর তার ভাইপো নয়, এখানে দিদি মানে হচ্ছে ওই যে সে, আরে ওই যে সে মানে সায়নী ঘোষ, আর ভাইপো মানে এখানে হচ্ছে আমাদের দেবাংশু। দেখুন এখানে দেবাংশু নাকি ভদাংশু নাকি একটা দাঁড়িয়েছে, যাই হোক ওকে তো প্রার্থী বলে আমরা মনে করি না, তাই তো নাকি? না চোর বললো তো চোর হোক, জাত ভালো। দেবাংশুকে রাজ্যে অনেক লোক অনেক নামে জানে, কিন্তু আমরা দেবাংশুকে কিন্তু ভাইপো বলতেই পারি, কারণ দেবাংশুই হচ্ছে এ রাজ্যের দ্বিতীয় যুবরাজ। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। আসুন বন্ধুরা, এবার তাহলে আমরা সেই মহান দেবী, মহান দিদি, যিনি কিনা শিব ভগবানকে অপমান করতেও ছাড়েন না, আবার মা দুর্গার নাম নিতেও ভোলেন না, তার কথা শুনে নেই এবং তাকে নিয়ে আজকের এই ভিডিওতে একটু তাকে নিয়ে একটু ডুগডুগি বাজাই আর কীর্তন করে আসি। क्या सीन है, वाह क्या सीन है। গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী, কেউ পথে নামছে না, কেউ আন্দোলন করছে না, তারা প্রত্যেকে ভয় ছিটিয়ে যাচ্ছে, খাটের তলায় লুকিয়ে যাচ্ছে, চিন্তায় গুটিয়ে যাচ্ছে। শুনতে পেলেন বন্ধুরা সায়নী ঘোষের কথা। সায়নী ঘোষ বলছে ভারতে এতগুলো মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তারা কেউ পথে নামছে না, তারা ভয়ে গুটিয়ে যাচ্ছে, খাটের তলায় লুকিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আজকে আমাদের রাজ্যের মাননীয়াকেই কেন পথে নামতে হচ্ছে? তার কারণ পার্থ অনুব্রত, শাহজাহানের মতো লোকেরা যে দুরি চুরনেতি লোকের টাকা মেরে খেয়েছে, তার হিসেব আজকে মাননীয়াকেও দিতে হচ্ছে। মূল কংগ্রেস দলটা এখন সাততলা শপিং মল, বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন। কখনো মোটা চোর পাবেন, কুমড়ো পটাশ চোর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন, আর একটু মোটা নাদুস নুদুস চোর অনুব্রত মণ্ডল। না চোর বললো তো চোর হোক, জাত ভালো। আর এইসব দুর্নীতি চুরি কারবার তো আর অন্য সব রাজ্যে হয়নি, তাই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও পথে নামতে হচ্ছে না। সায়নী ঘোষ হয়তো এইসব একটু কমই জানেন। গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী, কেউ পথে নামছে না, কেউ আন্দোলন করছে না। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। তারা প্রত্যেকে ভয় ছিটিয়ে যাচ্ছে, খাটের তলায় লুকিয়ে যাচ্ছে, চিন্তায় গুটিয়ে যাচ্ছে, যে আমার বাড়িতে যদি ইডি চলে আসে, আমার বাড়িতে যদি সিবিআই চলে আসে, আমাকে যদি অ্যারেস্ট করে নেয়, আমার যদি বেশি বিরোধিতা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছে না। তারা বলছে প্রাণ যায় পর শান না যায়, প্রাণ যায় পর বচন না যায়। আর এবার আসি ইডি সিবিআই এর কথা। সায়নী ঘোষ বলছে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই নাকি গুটিয়ে যাচ্ছে ইডি সিবিআই এর ভয়ে, আর আমাদের রাজ্যের মাননীয়া ইডি সিবিআই কে ভয় পাচ্ছেন না। হ্যাঁ, আমাদের রাজ্যের মাননীয়া হোক কিংবা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা যদি কিছু নাই করে থাকেন তাহলে তারা ইডি সিবিআই কে ভয় পাবেনই বা কেন? তারা যদি কিছু না করে থাকেন তাহলে পুলিশকে ভয় পাবেনই বা কেন? জেলকেও তো ভয় পাবেন না তারা যদি কিছু না করে থাকেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয়া তো বলেনি ইডি সিবিআই আমার কিচ্ছু করতে পারবে না, তার প্রতি তার নিজের অনেক কনফিডেন্স রয়েছে। এমনকি তাকে যদি জেলে পুরে দেওয়া হয় তাহলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। কেউ যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। মমতা ব্যানার্জি কখন কোথায় কি ভুলভাল বলছেন আমরা নিজেরাও বুঝতে পারছি না। উনি পাড়ার চিফ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, না পাড়ার রকের কোনো মোস্তান কথা বলছেন।
আমাকে মমতাদি বলেছে যে সায়নী যাও, ভাঙড়ের নারায়ণপুরের মা বোনেরা রয়েছে, প্রাণগঞ্জের মা বোনেরা রয়েছে, ঘটকপুকুরের মা বোনেরা রয়েছে, সবার কাছে পৌঁছো। আমরা সব চাহিদা আবার বলছি একদিনে মেটাতে পারবো না মা, তাজমহল একদিনে তৈরি হয়েছে। আমরা সব চাহিদা আবার বলছি একদিনে মেটাতে পারবো না মা, তাজমহল একদিনে তৈরি হয়েছে। আচ্ছা, তাজমহল যারা বানিয়েছিলেন তাদের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল, আর তৃণমূল কংগ্রেসকে যারা এতদিন টিকিয়ে রেখেছে তারা তো আজকে জেলে। তাহলে এটাই কি তৃণমূল কংগ্রেস আর তাজমহলের মধ্যে পার্থক্য? চোর বললো তো চোর হোক, জাত ভালো। 12 বছরের একটা সরকার, একটা বাচ্চা সরকার, 34 বছর যেই অপশাসন চলেছে, যেই কোটি কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে, সেগুলো মেটাতেও তো সময় লাগে। আমি নিশ্চিত সায়নী ঘোষের এই কথা শোনার পর তৃণমূল কংগ্রেসের বুদ্ধিজীবীরা কোমায় চলে যাবেন। যেই কোটি কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে, সেগুলো মেটাতেও তো সময় লাগে, না মানে সায়নী ঘোষ বলছে সিপিএম 34 বছরে যা ঋণ করেছে তা নাকি শোধ করতে তৃণমূলের হিমশিম খেতে হচ্ছে। আদৌ কি সেই সৌভাগ্য আমাদের বাংলার লোকেদের আছে? তার কারণ সিপিএম 34 বছরে 1.93 লক্ষ কোটি টাকা দেনা করেছে, আর ওইদিকে আমাদের দিদির সরকার 8 বছরের শাসনকালে 3.66 কোটি টাকা অবধি পৌঁছে গিয়েছেন। শুধুমাত্র 8 বছরের হিসাব আমি আপনাদের দিলাম। গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই, বাংলার চটির অসাধারণ স্বাদ। আজকে তোমরা বাইরে থেকে বর্গি এনে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে, হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থর বিষম ঘটানোর চেষ্টা করবে, আদিবাসীর সঙ্গে দলিতের যুদ্ধ লাগানোর চেষ্টা করবে। বাংলার মানুষ হাতে হাত দিয়ে বসে থাকবে না। সায়নী ঘোষ বলছে বিজেপি বাইরে থেকে বর্গি এনে নাকি পশ্চিমবাংলার মানুষদের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছেন। উনি কি কোথাও দেখাতে পারবেন এমন কিছু? তবে আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই দেখাতে পারবো, যে হিন্দুর সাথে মুসলিমের দাঙ্গা এবং আদিবাসীর সাথে কায়েতের বিভেদ এইসব কে ঘটাচ্ছে এবং কারা কিভাবে ঘটাচ্ছে, এটা বরং আপনারা তৃণমূলের এমপির মুখ থেকেই শুনে নিন। আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। हिपोक्रेसी की भी सीमा होती है। আজকে যখন আমি এখান থেকে ঢুকছি, কেউ আমাকে বলছে মাশাআল্লাহ, কেউ আমাকে বলছে হরে কৃষ্ণ, কেউ আমাকে বলছে বিসমিল্লাহ, কেউ বলছে ইনশাআল্লাহ, কেউ বলছে জয় গুরু। না যাক, সায়নী ঘোষকে দেখে কেউ না কেউ তো অন্তত বলেছে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জয়গুরু। কারণ কি তারা যেভাবে ধর্মের রাজনীতি করেন, তাদেরকে যে দেখে এইসব বলেছে, এটাই তো অনেক। আল্লাহকেও ডাকবে, কালীকেও ডাকবে, এ দুটো হয় না। হয় আল্লাহকে ডাকতে হবে, নালে কালীকে ডাকতে হবে, আর তা নালে কেলে আল্লাহ হতে হবে। আসুন এবার কথা বলি ভাইপোকে নিয়ে। ভাইপো মানে বাংলার দ্বিতীয় যুবরাজ, এই দেবাংশু, তাকে নিয়ে। নরেন্দ্র মোদী আজকে 303টে আসন নিয়ে যদি ভাবেন আমাকে কেউ হারাতে পারবে না, আমি অপরাজেয়, নরেন্দ্র মোদীকে শুধু দুটো কথা মনে করাবো। এক হচ্ছে তাকান সিপিএম এর দিকে, যার জ্যোতিবাবু বুদ্ধবাবুরাও ভাবতেন আমরা অপরাজেয়, হাওয়াই চপ্পল পরা মেয়েটার কাছে এমন হেরেছে আজকে খুঁজে পাওয়া যায় না। সব থেকে বড় কথা হচ্ছে যে চুরি করবে তার মনে তো পুলিশের ভয় থাকবেই। ভাবতেন আমরা অপরাজেয়, হাওয়াই চপ্পল পরা মেয়েটার কাছে এমন হেরেছে আজকে খুঁজে পাওয়া যায় না। দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের ভেতর থেকে বেরিয়ে আসছেন এক পা দুপা করে। তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুদ্ধে নেমে গিয়েছেন সিংহের পিঠে চড়ে, আর সেই জায়গায় দূরে কাশ ফুল ফুটেছে, কাসর শোনা যাচ্ছে। কারণ সেদিনকে যে অসুরকে কোনো পুরুষ হারাতে পারেনি, সবাইকে দাঁড়াতে হয়েছিল এক নারীর সামনে এসে। আজকেও টালির চালের বাড়ির ভেতর থেকে একটা নারী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লাল কেল্লার দিকে। নরেন্দ্র মোদীর ভয় ধুকপুক 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 করে কাঁপছে।
মাঝে মাঝে এই দেবাংশুর কথা শুনলে মনে হয় ঘুমের বড়ি খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে থাকি। কারণ কোথায় মা দুর্গা আর কোথায় হাওয়াই চটি পরা আমাদের রাজ্যের এই দেবী? মা দুর্গার সাথে হাওয়াই চটি পরা দেবীর কথা তিনি তুলনা করছেন। আমরাও চাই যে হাওয়াই চটি লালকেল্লায় যাক। কারণ কি, আমরা শুধু জ্বলবো কেন, পুরো দেশ জ্বলুক। তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ। আপনাদের মায়েরা শুধু এইটুকু কথা দিচ্ছি, আমাকে যদি জেতান, ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরটা 5 গুণ বেশি দেখতে পাবেন, এটুকু নিশ্চিত করে রাখেন। আচ্ছা, আমাকে যদি জেতান, লোকসভার বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের থেকে ময়নার জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো। ঠিক আছে। আর আমাকে যদি জেতান, দিদি আমায় খুব স্নেহ করেন, এটা আমার একটা সুবিধা। তাই আমি যদি দিদিকে গিয়ে বলি, দিদি ময়নার জন্য এই প্রকল্পটাই কাজটা দরকার, তুমি একটু দাও না, অনেক আরো 5টা লোকের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু দিদির থেকে আমি কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের এলাকার জন্য, এটাও আমি জানি। দেবাংশুকে যদি জেতান, দেবাংশু যদি দিদির কাছে গিয়ে বলে যে দিদি তোমার কুর্সিটা আমায় দিয়ে দাও, আমি বাংলার মুখ্যমন্ত্রী হতে চাই, দিদি হয়তো সেটাও করে দেবেন। মুখ্যমন্ত্রী না হয় হতে পারলেন না, কিন্তু দেবাংশু তো ভাইপো হওয়ার যোগ্যতা রাখেনি। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ প্রত্যেককেই, ভালো থাকবেন।